মাত্র এক সপ্তাহ মধ্যে আমরা বেশ কিছু নাটকীয় মোড় দেখলাম রাজনীতিতে। অর্থাৎ হঠাৎ করেই দেখলাম বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে এনসিপির সভাপতি বললেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এবং ঠিক তার পরপরই রাজনৈতিক দলগুলো তার সাথে দেখা করলো, এবং এরপরে প্রধান উপদেষ্টা আজকে জাপান যাচ্ছেন এবং রাজনীতির জায়গাটায় এখন কিছুটা শান্ত পরিস্থিতি, অর্থাৎ রাজপথে কিছুটা শান্ত পরিস্থিতি। তবে আজকে সিপিডি একটি কথা বলল যে এখন সময় এসেছে নির্বাচনের তারিখ বা দিনক্ষণ সুনির্দিষ্ট করে বলা। ঠিক এই মুহূর্তে দেশের মানুষ আসলে কোন জায়গাটায় তাদের কনফিউজড আছে এইটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে যে আসলে নির্বাচনটি কবে। নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে বিএনপি, এটি যেমন বিএনপি বিভিন্নভাবেই চাচ্ছে, এমন না যে বিএনপির সাথে সবাই একমত যে নির্বাচনী রোডম্যাপটাই আগে দেওয়া উচিত, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যেটি হয় যে এটি কোনো জরিপ নেই, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা ভোটটা চেনে, নির্বাচনটা চেনে। এবং আমরা যে বহুল আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল সেটি সংস্কার, সেই সংস্কারেরও খুব বেশি যে মানে এগিয়েছে কাজ সেটাও আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকে পুরো অনুষ্ঠানে আছি তৌহিদ শান্ত। আমরা ঠিক করেছি আজকে আমাদের বিষয় নির্বাচনী রোডম্যাপ বনাম সংস্কার। আমাদের সঙ্গে রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আপনাকেও স্বাগত। দর্শক, আমরা যে কথাগুলো বলছি আমি সেগুলোই আমাদের আজকে শিরোনামে আছে, শিরোনামটা দেখে এসে আলোচনা শুরু করতে চাই। দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধানের পরই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার, জানিয়েছে সেনাবাহিনী। রাজধানীতে 2 সহযোগীও গ্রেপ্তার হয়েছে। সীমান্তে নিরাপত্তা ঘাটতি নেই, সব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আরও 67 জনকে পুশিন বিএসএফের। মানবতা বিরোধী মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের খালাস, শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জামায়াত আমিরের অভিযোগ। 4 দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 1 লাখ দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা সরকারের, $1 বিলিয়ন সহায়তা পাওয়ার আশা, বললেন প্রেস সচিব। এবং চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি দাঁড়াবে 1,05,000 কোটি টাকা, সিপিডির প্রতিবেদন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ। দর্শক, বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসলে জানতে চাই, দলের অবস্থান জানতে চাই, তারপর তো আলোচনায় শুরু হবে যে ঠিক এই মুহূর্তে যেটি নিয়ে আলোচনা চলছে সংবিধান সংস্কার, সেই সংবিধান সংস্কারে অন্তত 13টি বিষয়কে সামনে এনেছে সমকাল, এবং সমকালের সেই 13টি বিষয়ে তারা একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে, যেখানে দেখা গেছে 13টির মধ্যে অন্তত 10টিতেই দল হিসেবে আপনাদের দল বিএনপি নাকচ করেছে, কোনোটিতে বলেছে আংশিকভাবে ব্যাখ্যা দিয়েছে, আর ওই জায়গাগুলোতে জামাত এনসিপি মোটামুটি একইভাবে এগিয়েছে, মানে তাদের সিদ্ধান্ত ছিল এক, বিএনপি নেগেটিভ কিন্তু জামাত এনসিপি অধিকাংশগুলোয় পজিটিভ তারা। আমি একটু জানতে চাই যে নিশ্চয়ই কোনো ব্যাখ্যার জায়গা আছে, সেইগুলো যদি একটু জানতে পারি। জি, আপনাকে ধন্যবাদ শান্ত, আমার সহ আলোচক আদিব এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। মানে আসলে বিএনপি দীর্ঘকাল যাবৎ একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে যায়। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক। দেখেন, এই যে 13টি বিষয় নিয়ে সমকাল যেটা সংবাদ প্রকাশ করেছে, আপনি জানেন যে সংস্কার কমিশনের 705টি প্রস্তাব, 705টি, তার মধ্যে 13টি বিষয় তারা সামনে এনেছে, 13টি বিষয়, এবং এই 13টি বিষয়ের মধ্যে 11টি বিষয় বিএনপি দ্বিমত করেছে বা না করেছে সরাসরি। আর যে বাকি যে বিষয়গুলা এবং ওই বাকি যে 2টা বিষয় এবং আরও যে এই শত শত যে সংস্কারের প্রস্তাব, এর প্রত্যেকটা বিষয় কোনোটা খানিক দ্বিমত আছে, কোনোটা ব্যাখ্যা আছে কী কারণে, সেই যে সামগ্রিক বিষয় সেইগুলো এগুলোতে মানে অ্যাট এ গ্ল্যান্স বিএনপি যে কয়টাই শুধু নাকচ করেছে ওই কয়টা এখানে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, তুলে দিয়েছেন, ভালো কথা। প্রত্যেকটা বিষয়ের একটা ব্যাখ্যা আছে, প্রত্যেকটা সংস্কারের প্রত্যেকটা যে বিষয় প্রত্যেকটারই একটা ব্যাখ্যা আছে। তারপরও প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনি এটাও জানবেন যে সংস্কার কমিশনের যিনি সেকেন্ড ম্যান, যে কমিশন আলী রিয়াজ, তিনি কিন্তু
প্রেসে সরাসরি বলেছিলেন যে এই সংস্কার নিয়ে বিএনপি দীর্ঘ অনেক দিন ধরে কাজ করেছে এবং তাদের সবচাইতে বেশি সহযোগিতা আমরা পাচ্ছি। অথচ আপনি দেখেন আজকে সমকালের যে এই ফটো কার্ড তৈরি করা হয়েছে সেখানে স্পষ্টত বিএনপিকে মেলাইন করবার জন্য, হেয় করবার জন্য, যে মানে বিষয়টা এমন যে বিএনপি কোনো সংস্কারই মানে না। 13টা এনেছে, তার ভিতরে 11টা বিএনপি দ্বিমত করেছে। বাকি যে শত শত সংস্কার প্রস্তাব বিএনপি পজিটিভ মন্তব্য দিয়েছে, কোনোটা আংশিক পজিটিভ দিয়েছে, কোনোটা কী কারণে দেয়নি, সেই বিষয়গুলো কিন্তু আনে না। এটা দুর্ভাগ্যজনক আর কি। বিএনপি এই ধরনের মানে মানে এই কি বলে এই সংবাদের বা মিডিয়ার এই ধরনের দীর্ঘকাল যাবৎ বৈপরীত্য বা এই ধরনের বিরূপ আচরণের শিকার হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক আর কি। আমি একটু এনসিপির আদিব আপনার কাছেও আসতে চাই যে যেটি শহীদুল ইসলাম বাবুল বললেন সেটি তো নিশ্চয়ই আপনি কাউন্টার দেবেন, আপনি তৈরি হয়ে আছেন। তবে আমি যেটি জানতে চাই যে আপনাদের অধিকাংশই জামাত এবং এনসিপি অধিকাংশরাই একমত হলেন কেন? আপনারা কি দুই দল একসাথে বসে সংস্কারের সাথে গিয়েছিলেন কিনা এটি জানতে চাই, এবং পরে আপনি শহীদুল ইসলাম বাবুলেরও কাউন্টার দেবেন অবশ্যই। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। বাবুল ভাইয়ের সাথে অনেক মানে পরপর আমাদের একসাথে অনেক জায়গায় দেখা হয়। আপনার প্রশ্নের একটি বিষয়ে একটু এখানে মিসলিডিং আছে। আপনি যে বলছেন যে জামাত এবং এনসিপি কি একসাথে বসে করছে কিনা, এটা আসলে আপনার জায়গা থেকে আমি এটা বলি, ফটোকার্ডটা দেখলে মনে হবে কি যে সবগুলোতেই আপনারা রাজি কিন্তু হয়ে গেছেন। আপনি তো সাধারণ না, আপনাকে আর একটু বেশি দেখতে হবে। আপনার এখানে গণ অধিকারের কি কি মতামত দিয়েছে, ইসলামী আন্দোলন কি কি মতামত দিয়েছে, কিংবা হচ্ছে সিপিবি দিয়েছে। মূলত সমকালের ফটোকার্ডটা নিয়ে, সমকালেরটা আমি অনেকগুলো নিয়ে বসছি। তো এখানে আপনি যেটা বলছেন যে 13টির জায়গায়, আমি দুইটা অ্যান্সার একটু দিয়ে নিই। 13টি জায়গার প্রথমে বাবুল ভাই একটি জিনিস বললেন যে 166-র ভিতরে প্রায় অনেকগুলোই ম্যাক্সিমাম 80% বিএনপি একমত হয়েছে, কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে। বিষয় হচ্ছে যে যেমন ধরেন বাবুল ভাই কৃষক দলের সাধারণ সম্পাদক, কোনো একটা বিষয় বাবুল ভাই দ্বিমত করলো, তার সভাপতি দ্বিমত করলো, তার ধরেন কৃষক দলের 79টা শাখা বা তার কমিটির বাকি 78 জন ধরেন একমত হইল, তাহলে এইটাকে আপনি হচ্ছে কীভাবে বলেন? এখানে কোয়ালিটি এবং মৌলিক বিষয়টা আছে। যেমন জনপ্রশাসন বিষয় সংস্কারের প্রস্তাবনাগুলো, দুদক সংস্কারের বিষয়গুলো, এই বিষয়গুলো ধরেন 20টির 19টি সবাই একমত, দ্বিমত 18টা হয়ে যায়। কিন্তু মৌলিক যে সংস্কার জায়গা, যেইটার সংস্কারের মাধ্যমে একটা রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে উঠবে, একটা রাষ্ট্র তার নাগরিকের শ্রেণী পেশা, মৌলিক সংস্কারের জায়গাগুলো মানে মৌলিক সংস্কার তো আর খুব বেশি না, হ্যাঁ, 3 বা 4টি জায়গা মৌলিক। সেখানে আপনার কোনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করতেছেন? না, এখানে আমরা খুব স্পষ্ট করে আমাদের আগেও বলেছিল যে আমরা যে জায়গাগুলো সমকালের যে জায়গাটি আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী 2বার হওয়া, জাতীয় সাংবিধানিক কাউন্সিল হওয়া, এবং হচ্ছে পরপর 2বার প্রধানমন্ত্রী না হওয়া, এবং একজন দলের প্রধান থেকে নির্বাচনের মাধ্যমে যখন তিনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হলে যেটা হয় যে তিনি আর দলের দায়িত্বটা ছেড়ে আসেন না। তো ফলশ্রুতিতে ওই দলের তখন তিনি একই সাথে একটা দলের প্রধান থাকেন, ওই দলীয় যে এজেন্ডা থাকে সেটাকে তার চিন্তা থাকতে হয়, আবার একই সাথে তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অর্থাৎ একই ব্যক্তি মানে 2-3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার বিরোধী দলের যে প্রধান হয় সেই জায়গাটা হচ্ছে যে আপনার প্রধান হয়। আমি যদি স্পেসিফিক এখানে আপনি বলি যে আপনি 10টার ভিতর এখানে মূল যে 13টা বিষয় নিয়ে আলাপ করছে, এখানে বিএনপির যে 10টি বিষয় না এবং বাকি এনসিপির প্রায় 10টি বিষয় ঠিক আছে। এখানে গণ অধিকার এবং ইসলামী আন্দোলনেরও অলমোস্ট সব সেম আছে। বা আপনি বরঞ্চ জামাত না বলে এখানে আপনি বলতে পারেন যে এনসিপির সাথে সবচেয়ে বেশি মিল হয়েছে এখানে গণ অধিকার এবং ইসলামী আন্দোলনে। বরঞ্চ জামাত গুরুত্বপূর্ণ 2টা জায়গায় তারা হচ্ছে বিরোধিতা করেছে, সেটা হচ্ছে, এবং এটা বিএনপিও করেছে, যে প্রধানমন্ত্রী সংসদ নেতা হলে দলের প্রধান থাকতে পারবে না। এইটাই বিএনপি বিরোধিতা করছে, একই সাথে জামাতও করছে। এবং নারীর সরাসরি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এটাও জামাত কিন্তু বিরোধিতা করছে। আর রাষ্ট্রীয় ভাবে যে মূলনীতি থাকে এটা একেবারে সবাই বহুত্ববাদ নিয়ে সবাই নাকচ করছে। তাহলে আপনি দেখেন, তাহলে এখানে যে বিষয়টি দাঁড়ায়, বিএনপি দেখেছে যে মৌলিক এই সংস্কারগুলো জায়গায় আসলে সেটি হচ্ছে যে তার ক্ষমতার কমতেছে কিনা, কিংবা তিনি তো চিন্তা করতেছেন ক্ষমতায়, যেহেতু সাধারণ নির্বাচন সামনে, জাতীয় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবেন, সে ক্ষমতায় আসলে কোন কোন জায়গায় তার ক্ষমতা কমে যাচ্ছে সেটাকে চিন্তা করতেছেন। একইভাবে
জামাত চিন্তা করছে যে আমরা যদি বিরোধী দল হই তাহলে আমাদের নেতা তিনি যদি বিরোধী দলের প্রধান তাহলে তো তার জামাতের আমির সেরে যেতে মানে হবে। আপনি মানে এই ফটোকার্ডের 3টা যেটা সংসদ নেতা হতে পারবেন না, হ্যাঁ, এটা নিয়ে সংসদ নেতা আলোচনা হতে পারেন। এখানেও কিন্তু জামাত কিন্তু আবার ধ্যান ভেটো দিচ্ছে, মানে জামাতের সাথে এই জায়গায় কিন্তু এনসিপি গণ অধিকার এবং ইসলামী আন্দোলনের সাথে কিন্তু বিপরীত আছে। নারীরা সরাসরি নির্বাচিত হতে পারবে, এখানেও কিন্তু জামাতের বিরোধিতা আছে। ঠিক আছে। তো ফলশ্রুতিতে আপনি প্রথমে যেটা বলছেন যে এনসিপির সাথে হ্যাঁ, জামাতের মিল এসেছে, বুঝতে বরঞ্চ পারছি। গণ অধিকার আমি একটু, ইসলামী আন্দোলনের মিল বেশি। শহীদুল ইসলাম বাবুল কাছে আমি এই নিশ্চয়ই বিএনপির ব্যাখ্যা আছে, কারণ তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে এই 31 দফা যে সংস্কার সেখানে এই পুরো ব্যাখ্যাটা আমি জানতে চাই যে কি কারণে এই যে প্রধানমন্ত্রীর 2বারের একটা ব্যাখ্যা কিন্তু মহাসচিব দিয়েছেন যে টানা 2বার হবে না, টানা 3বার না, এখানে একটা এই ব্যাখ্যাটা কি আপনারা কোথাও বলেছেন কিনা? আচ্ছা শোনেন, এই যে যেসব তথ্য সংস্কার প্রস্তাব আনা হয়েছে, এই যে নারীরা সরাসরি নির্বাচিত হবেন কি হবেন না, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখানে নতুন একটা কনসেপ্ট, হ্যাঁ, টোটালি নতুন একটা কনসেপ্ট। এবং যত সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, এত সংস্কার দুনিয়ার কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এত সংস্কার কিন্তু নাই। দিস ইজ ফার্স্ট। আমাদের একটা মানে বিষয়টিকে একটা এক্সপেরিমেন্টের মতো, একবারেই আপনি লাফায়ে যদি ওই 5তলায় উঠে যেতে পারেন তাহলে তো সেটা খুব ভালো, হ্যাঁ, সেটা খুবই ভালো। কিন্তু ওই যে বলে না, গণতন্ত্র একটা প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ, এটা বাইরে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো, এগুলো তো কোনো ছোট সংস্কার না। যেমন কোনো রাজনৈতিক দলের আগে বলেনি কিন্তু যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, বিএনপি বলেছে এবং বিএনপি সেটা ওন করে। এটা কি কম সংস্কার? এই যে কেয়ারটেকার সরকার উঠিয়ে দিল হাসিনা, হ্যাঁ, এটা আমরা আবার আনতে পারলাম, এটা কি খুব ছোট সংস্কার? যেটা আমার মূল ভিত্তি, সমস্ত সংস্কার ঠিক রাখার বা বাস্তবায়ন করার মূল ভিত্তি হলো আমার কেয়ারটেকারের যে প্রভিশন আমার এখানে। আমি মনে সমস্ত সংস্কারের 60% এটা আমি মনে করি 60%। আপনি যদি নিরপেক্ষ সরকারের মাধ্যমে ভোট না করতে পারেন, আপনার কোনো সংস্কার কোনো কিছুই টিকবে না। আমি মনে করছি আপনি যা যা সংস্কার করবেন তার 60%-এর মধ্যে আছে। আপনি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনলেন, এটাও খুব ছোট সংস্কার না। 70 অনুচ্ছেদ লক করা ছিল, সেটা আপনি খুলে দিয়েছেন। 100% খুলতে পারলে আরও ভালো হতো, কোনো দ্বিমত নাই, হ্যাঁ। তো সেখানে আপনি উন্মুক্ত করছেন, হ্যাঁ, 2/3 আপনি উন্মুক্ত করে দিয়েছেন। তারপরে আপনার কি বলে নারী সংসদ সদস্য 50 ছিল, সেখানে 100 করা হয়েছে, হ্যাঁ। সেটা আপনি এখন, এটা তো একটা এক্সপেরিমেন্টের ব্যাপার, সরাসরি ভোট করবেন, কোন আসন থেকে করবেন 100 জনকে, এটা একটা জটিল ব্যাপার না। এটাও তো কেউ ভাবতে পারে যে এই যে মানে আগামী নির্বাচনটাকে অনিশ্চিত করবার জন্য এই ধরনের জটিল 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 এই কি বলে আপনার পরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, তারপরে আরও নানান ধরনের যে ব্যাপারগুলো, এই টোটাল ব্যাপারগুলো কী কারণে আনা হয়েছে? এই যে টার্গেট ও বলেই ফেলছে কিন্তু আদিব, যে বিএনপি ক্ষমতায় যাবে, সেই জন্য বিএনপিকে কীভাবে মানে একচ্ছত্র ক্ষমতা থেকে মানে আটকাই দেওয়া যায় সেই বিষয়ে মানে তাদের টার্গেট, হ্যাঁ, টার্গেটটা ওইখানে। টার্গেট আমরা বলি নাই, আমরা বলছি বিএনপি কিভাবে তার আর জামাত বিরোধী। এখন আমার কথা হলো কি, আমার কথাটা হলো কি, আমি বলি আপনি সংস্কার প্রস্তাব আপনি চাইতে পারেন, আপনি একটা রাজনৈতিক দল, আমি আমার মতো চাইতে পারি, এগুলো আমি ব্র্যান্ডিং করি যে আমি এটা চাই, এটা চাই না, আমার ব্যাখ্যা সহ আমি দিয়ে দিই, আপনি আপনার ব্যাখ্যা সহ দিয়ে দেন। এখন আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা হতে হবে এবং নির্বাচনের আগে হতে হবে। এখন আপনি যেভাবে চাইবেন আমি তো ওইভাবে চাবো না। তাহলে এই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা একসময় একটা ব্যাখ্যা দিয়েছিলেন, আলী রিয়াজ সাহেবও বলেছিলেন মনে হয় আমার, যেটা যেই সব প্রস্তাব ঐক্যমত্য হবে, এখন আপনি সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেসে নিয়ে বাকিগুলো আমরা মানুষকে জানাই দেব পরবর্তী সংস্কার। আমাদের বক্তব্য পরবর্তী সরকারের জন্য। এখন ধরেন আমি এটা মানি না, ধরেন হতে পারে ভালো কি খারাপ, সে বলে যেটা হতেই হবে, তাহলে কি একটা গিট্টু লেগে যায় না, একটা কনফ্লিক্টেবল সিচুয়েশন হয়ে যায় না? আমি তো তার মতো করে ভাবছি না, হতে পারে আমার ভাবনা ভুল, হতে পারে, আমি তো চাই না সেটা। তাহলে কি এই সংস্কার না করলে কি নির্বাচন হবে না বাংলাদেশে? এটা তো কোনো জটিলতা না। সবাই আপনার মতো কেন চিন্তা করবে, আপনি এইভাবে কেন ভাবছেন? যেই সংস্কার ছিলই না, আমি মনে করছি বিএনপি যেই সমস্ত সংস্কার প্রস্তাব দিয়েছে সেগুলোই ঘুরে ফিরে সেইগুলাই, কোনোটা এক্সটেন্ডেড আকারে, কোনোটা সংক্ষিপ্ত আকারে, কোনোটা মাঝারি আকারে, এই তো সবগুলোও যদি হতে পারে। ক্ষতিও তো এমন কিছু আমরা বলিনি, এমন কিছু কিছু বলেছি ক্ষতির যে কারণ বা দ্বিমত কী কারণে, সেই ব্যাখ্যাগুলোও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন আপনি বলছেন এটা ছাড়া হবেই না, আপনার কেউ বলছে, এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ বা মতামত হতে পারে না। আমি যেটা শহীদুল ইসলাম বাবুল, আপনার এই কথা থেকে আমিও আদিবের কাছে, যে আদিব বলছিলেন যে বিএনপি আসবে, আপনাদের এই একটা আমার প্রশ্ন আছে যে আপনারা কিন্তু দলের জায়গা থেকে অনেক নেতাকে আমি শুনেছি যে বিএনপি আসবে ক্ষমতায়, বিএনপি সবচেয়ে বড় দল, এটা ঠিক,
যে যে কয়টা দল আছে সেখানে বিএনপির সাংগঠনিক শক্তি অনেক অনেক বড় সাংগঠনিক শক্তি, কিন্তু কোন দল ক্ষমতা আসবে এটি ভোটের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, সেটাই হলো নিয়ম। আপনারা কেন বলেন যে বিএনপি আসবে ক্ষমতায়? এখানে কি আপনাদের কোনো ভয় আছে, আশঙ্কা আছে, নাকি বিএনপির পেশি শক্তিকে ভয় পাচ্ছেন যে ওনাদের অনেক মানুষ নির্বাচনে সবসময় তারাই জিতে যাবে? না, এখানে বিষয় যেটা হয়েছে আপনার বিএনপি অবশ্যই তো গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই আসবে। এখন এই প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে ধরেন তারা পেশি শক্তির, আপনি যে কথাটা বলছেন এটা বললে তাহলে আমাদের একটু আলাপটা করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যদি লাস্ট পেশি শক্তি বলতে আমি তাদের সাংগঠনিক সাংগঠনিক সক্ষমতা এবং সেটার প্রদর্শন এবং সেটাকে দেখিয়ে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ভীত করা, বিরোধী দলগুলোকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটা মেসেজ দেওয়া, এটা কিন্তু গত 15 দিন ধরে হচ্ছে। আপনি দেখেন সবচেয়ে বেশি অ্যালার্মিং লাগছে আমাদের কাছে যে অভ্যুত্থান পরবর্তীতেই যেটি হলো, আমরা দেখেছি যে আমাদের এই গতকালকে তিতুমির কলেজের সাংবাদিক সমিতির প্রায় 3-4 জনের উপর হামলা হয়েছে ছাত্র দলের জায়গা থেকে। আবার একই সাথে আমরা দেখলাম যে বাড্ডায় হচ্ছে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেললো, খুবই মর্মান্তিক বিষয়। তো সেখানে আবার নিউজে যেটা আসলো সম্ভবত এখানে কোনো একটা সামথিং, এটা তো একটা তো হচ্ছে নিরাপত্তা ইস্যুটা অবশ্যই আসে যে এখানে একটা নিরাপত্তা নেই। আবার এর বিপরীতও একটা বিষয় ওখানে আসে যে ওখানে 2 গ্রুপের একটা বিষয়ের জায়গাটা আসছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তো এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই যে গতকালকের হত্যাকাণ্ড, এবং শুধু গতকালকের না, এই যে সমকালেরই যে ফটোকার্ডটা আপনি দিচ্ছেন, সমকালেরই গত 1 মাস আগে যে নিউজটা আসলো যে বিএনপির অন্তকোন্দলে 51 জন মারা গিয়েছে, যদি অন্য কিছু তথ্য গণমাধ্যমের মধ্যে সেটা প্রায় 79 কিংবা 80 সংখ্যাটা কাছাকাছি। এবং গত 1 সপ্তাহ আগে কিশোরগঞ্জের একটি উপজেলায় তারা সম্ভবত ছাত্রদল বা এদেরই একটা মিছিল ছিল, সেখানে স্লোগান দিয়েছে যে একটা এনসিপি ধরে ধরে জবাই কর, এবং বিএনপির মিছিলে ছিল, এবং এটা চ্যানেল 24-এর সব বেশ গণমাধ্যমে আসছে। এবং শুধু এনসিপিকে বলে না, আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, জামাত ধরে ধরে জবাই কর। এই যে মাঠে এই স্লোগানটা দেওয়া, আবার একই সাথে নিজের দলের অন্তকোন্দলে হচ্ছে মারা যাওয়া, এবং তাদের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দুর যেভাবে প্রকাশ্যে গণমাধ্যমে যে ধরনের হুমকির সুরে কথা বলেন কিংবা হচ্ছে নানাভাবে কটাক্ষ করে বিরোধী দলকে, তো এইগুলো কিন্তু হচ্ছে আসলে শুধু পেশি শক্তি নয়, বরঞ্চ আমরা তো মনে করি আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আপনার মতামতে হয়তো সংখ্যা কম হতে পারে, কিন্তু আপনি যদি আপনার মতামতের লোক বেশি দেখে আপনি তার মতটাকে চেপে ধরার চেষ্টা করেন, তাকে ভয়ে দেখার চেষ্টা করেন, তার ওই মতটাকে নির্মূল করার, এই যে নির্মূল করার যে একটা টেন্ডেন্সি, সেটার কিন্তু এক ধরনের শোডাউন কিন্তু হচ্ছে। এবং এটা দ্বারা অন্য প্রতিষ্ঠানগুলোকেও একটা মেসেজ দেওয়া, রাষ্ট্র যারা পরিচালনা করেন এবং রাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো নাগরিকের দলীয় পরিচয়ের উদ্দেশ্যে নাগরিকের যে নিরাপত্তাটা দিবে, নাগরিকের তার স্বাধীনতা দিবে, সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে কিন্তু এক ধরনের থ্রেট দেওয়া এবং হচ্ছে মেসেজ দেওয়া যে উই আর কামিং, এবং আমাদেরকে তোমরা হচ্ছে মেনটেন করো বা আমাদের কথাটা শোনো। তো এইটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, এটা হচ্ছে দেওয়া আছে, যেটা আপনি প্রশ্ন করছেন, এটার মূলত অ্যান্সারটা। ফলে এই শোটা তো দেখা যাচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে না এটা না। আর বাবুল ভাই একটা বিষয় এখানে বলছেন যে যেই বিষয়গুলো একমত হবে না, এখন একমত হবে না, এটা কি যৌক্তিকতার ভিত্তিতে হবে, নাকি দল সংখ্যাধিক্যের ভিত্তিতে হবে, নাকি দল বড়র সংখ্যা দিয়ে হবে? যদি আমি এই মুহূর্তে আলাপ করতে যাই, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো আসলে কোনোভাবেই হচ্ছে সেটেলড হচ্ছে না। মানে আপনি এই বিষয়গুলো সেটেল না করে আপনি হচ্ছে কোনোভাবেই কোনো একটা রাজনৈতিক সলিউশনে যেতে পারবে না। যেমন ধরেন উপদেষ্টা পরিষদের 3 জনের পদত্যাগ চাওয়া, এই বিষয়টা বিএনপিও চাচ্ছে, গণ অধিকারও চাচ্ছে। গণ অধিকার তারা তাদের মতন করে মিছিল করছে, বেশ ভালো। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া, সেক্ষেত্রে কিন্তু আবার গণ অধিকার, ইসলামী আন্দোলন, জামাত এবং এনসিপি তারা কিন্তু সবাই চাচ্ছে। তাহলে আপনি যদি দলের সংখ্যাধিক্য দেখেন, তাহলে তো বিএনপির উচিত
দলের সংখ্যাধিক্যের জায়গা থেকে এটা মেনে নেওয়া যে অধিকাংশ দল যেহেতু চাচ্ছে তাহলে এটা হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে। আবার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের মার্কা এবং দলীয় কার্যক্রম স্থগিত হওয়ার পর একটা নতুন রাজনৈতিক সমীকরণ এখানে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে বিএনপির ক্ষেত্রে যেই বিএনপি বলছে যে যত সংস্কার হবে এটা হচ্ছে নির্বাচনের পরে ওই সংসদ হচ্ছে পদ্ধতির ক্ষেত্রে কিটা হবে। সেক্ষেত্রে এনসিপির প্রস্তাব ছিল যে এটা গণভোট হবে, জামাত প্রস্তাব করছে গণপরিষদ, অন্যান্য দলগুলো অন্যান্য প্রস্তাব দিয়েছে। তাহলে এই যে কোন প্রক্রিয়া হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণ আপনি নির্বাচনটা যেই পদ্ধতিতে চাচ্ছেন সেই পদ্ধতি নিয়ে কিন্তু একটা বড় ধরনের কিন্তু পুরো দ্বিধাবিভক্ত আছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক। একটা তথ্য দিতে পারি যে আমি জানি না আপনি জানেন কিনা যে গণভোটের অভিজ্ঞতা কিন্তু বিএনপির আছে। বিএনপির প্রতিষ্ঠাতা তিনি গণভোটের মাধ্যমে, এবং সেই সময় খুব, আমি এখানে বিএনপির জন্য বলছি না, আমি ফ্যাক্ট বা তথ্য হিসাবে আমি আপনাকে জানাচ্ছি। সেই ক্ষেত্রে ওই গণভোটটাও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ইতিহাসে বলে যে গণভোটের প্রক্রিয়াটি ছিল ওটি সবচেয়ে ভালো। আমি জানি না আপনার কি সেগুলো রিসার্চ করে আমি এটাই বলছি যে দেখেন মানে সংস্কার বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে, মানে এই সংস্কারটা কি কোন প্রক্রিয়া হবে। এখানে কিন্তু আপনার জামাত, এনসিপি, গণ অধিকার এবং ইসলামী আন্দোলন তারা সবাই বলছে গণভোট এবং গণপরিষদ। বিএনপি বলছে পরের সংসদে, অর্থাৎ নির্বাচন করে গিয়ে ওই সংসদে যারা মেজরিটি হবে তারা সিদ্ধান্ত নেবে। তাহলে আপনি তো এই সিদ্ধান্তটা সাধারণ মানুষকে দিতেছেন না, কারণ নির্বাচিত আমাদের যে বিদ্যমান নির্বাচন পদ্ধতি সেই বিদ্যাতে যে সংসদটা গঠিত হয় সেই সংসদ জনগণের 100 জনের সর্বোচ্চ 30 থেকে 40% মতামতটা ওখানে রিফ্লেক্ট হয়, বাকি 70% মতামত রিফ্লেক্টটা হয় না। যার কারণে আপনি দেখবেন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য জামাত, গণ অধিকার, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল, এমনকি সিপিবিও হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে। তাহলে বিএনপি কিন্তু একমাত্র কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে না। আমরা চাচ্ছি এখানে হচ্ছে মিক্সড পদ্ধতি, অর্থাৎ নিম্নকক্ষ হচ্ছে আপনার বিদ্যমান হবে। তাহলে এখানের এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আপনারা কোন প্রক্রিয়া করবেন এবং এটা কতগুলো দল হচ্ছে। আমি ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, আমি শহীদুল ইসলাম বাবুলের কাছে প্রশ্নটা রেখে যেতে চাই, দর্শকরাও জেনে রাখেন। একটি প্রশ্ন হলো যে এই যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে, নারীর আসনের সরাসরি নির্বাচন, এটি খুব ভালো, জেন্ডার সেন্সিটিভিটিটা আমাদের অনেক বেশি নিরপেক্ষ হয়, কিন্তু বাংলাদেশের যে তৃণমূলের ভোটার সেই ভোটাররা কি এটাকে নেয়ার মতো প্রস্তুত কিনা এই প্রশ্নটি থাকবে। এবং আরেকটি বিষয় আছে, সেটি হলো যে এই যে দলীয় প্রধান বা সংসদ প্রধান, এই বিষয়গুলো আমেরিকাতে প্রচলিত আছে, যুক্তরাজ্যেও প্রচলিত আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি এসব দেশের সঙ্গে মেলে কিনা যে এই ধরনের সংস্কার হওয়ার জন্য, আমি এটা প্যারালালি জানতে চাচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে শেষে আমরা আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক, আবারও স্বাগত। আমরা বিরতিতে যাবার আগে শহীদুল ইসলাম বাবুলের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি সারা দেশেই ঘুরে বেড়ান এবং সাংগঠনিক জায়গা থেকে আপনাদের অবস্থান অনেক দৃঢ়, কৃষক দল অনেক দৃঢ়। আমি আপনার কাছে একটা বেসিক প্রশ্ন জানতে চাই, আমি আশা করব যে আপনি দলের বাইরে থেকে একজন অবজারভার হিসেবে এই প্রশ্ন দিবেন। বাংলাদেশের একজন নারী, বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বা এরকমের বড় বড় নেত্রীর বাদে একজন নারী সরাসরি ভোট করার মতো পরিস্থিতি কি বাংলাদেশের তৃণমূলে হয়েছে কিনা, যেমন ঠাকুরগাঁ, কক্সবাজার, এইসব জায়গায় কি হয়েছে কিনা? আমি একটা বেসিক প্রশ্ন জানতে চাই। নাই সেটা বলবো না, এখনো নারীরা নির্বাচিত হচ্ছে, কিন্তু হয়েছে কি, আপনি আচ্ছা গণতন্ত্রটা কি আগে তো আপনি এটা বুঝতে হবে। এই যে বলা হয় ওয়েস্টার্ন মিনিস্টার গণতন্ত্র বা আমাদের সাবকন্টিনেন্টের গণতন্ত্রের বেসিকটা যারা গণতন্ত্র সম্পর্কে জানে, রিসার্চ করে, উড্রো উইলসন থেকে শুরু করে, বা আব্রাহাম লিঙ্কনের আমল থেকে শুরু করে, যে এটা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়, ঋদ্ধ হয়। এখন সেই কাঁঠাল আগে ধরতে হয়, তারপরে সেটা নার্সিং করতে হয়, তারপর কাটতে হয়, তারপর সেটা পাকে। এখন ধরার পরে কাঁচা কাঁঠাল যদি আপনি কিলে পাকাইতে যান না, এটা ভায়াবল হয় না। আমাদের বন্ধুরা সেটাই চিন্তা করছে আর কি, একদিনেই বাংলাদেশের গণতন্ত্রকে একেবারে পরিশুদ্ধ নির্মল করে দিবে, এটা হয় না, এটা ভায়াবল না। আপনি যেমন বললেন যে নারীদের বিষয়, একটা হলো তত্ত্ব আর একটা হলো প্র্যাকটিক্যাল ফিল, বাস্তবতা। খালি তত্ত্ব দেওয়া
এক বিষয়, আর এটাকে ভায়াবেল কিনা আমাদের সমাজের সাথে, সোসাইটির সাথে, যে কতটুকু ভায়াবেল, বা একদিনই আমি এটা চাপাই দিলে এটাকে উঠে আসবে কিনা, সম্ভব কিনা, সেই বিষয় আপনাকে বিবেচনা করতে। আপনি সেটা বলেছেন যে নারীদের ব্যাপারে, আচ্ছা আপনি 100 নারীকে বানাচ্ছেন, ঠিক আছে, আগে একটা প্রক্রিয়া ছিল 30 জন ছিল, সেখান থেকে বিএনপি আমরা 50 জন করেছিলাম, এখন 100 জন হচ্ছে, এবং এতে কেউ দ্বিমতও করেনি। উচ্চপক্ষ হচ্ছে, এটাও কেউ দ্বিমত করেনি। এখন সংখ্যানুপাতিক এখন কেউ 0.1% ভোট পাইবে, সেও এমপি হইতে পারবে, কেউ 0.50 পাবে, সেও আধা খান এমপি দাবি করতে পারবে। এটাও বাংলাদেশের নতুন কনসেপ্ট, কোথায় কোথায় আছে আমি জানি না, ভারতেও নাই, কোথাও নাই আমাদের সাবকন্টিনেন্টে, যে এই সংখ্যানুপাতিক এই বিষয়গুলো। এখন বাংলাদেশে আপনি এটা চিন্তা করছেন যে বাংলাদেশকে হাসিনা আরও 15 বছর পিছিয়ে দিয়ে গেছে। এখন আপনি বলতে পারবেন এগুলো হলো কি জটিলতা তৈরি করা, যেগুলো নন প্র্যাকটিক্যাল। আপনি দেখেন সংস্কারের কথা যে আপনি বলছেন, অনেকগুলা এরা আমার আদিব যে ইস্যুগুলো সবগুলোই বলবার প্রয়োজন ছিল, কটাক্ষের বিষয় বা ইসের বিষয়। দেখেন বাংলাদেশের কন্টেস্টে সবচাইতে বড় সংস্কারের প্রয়োজন ছিল আমার শিক্ষা খাতে, আমার কৃষি খাত। 60% মানুষ, একটা কথা আছে এগুলো নিয়ে, সংস্কার নিয়ে একটা কথা কেউ বলেছে? বাংলাদেশের কৃষকের যে কি বাস্তবতা, হাড় ভাঙা পরিশ্রম, এগুলো নিয়ে কারো কোনো কথা নাই। এই সেক্টর নিয়ে কোনো সংস্কার প্রস্তাব নেই। বাংলাদেশের এডুকেশন ডিস্ট্রয় করে দিয়ে গেছে, মান, 3মুখী শিক্ষা ব্যবস্থা, সমস্যার মানে গোত্রে গোত্রে, রন্ধ্রে রন্ধ্রে সমস্যা, এগুলো নিয়ে কোনো সংস্কার কমিশনও নেই, এগুলো নিয়ে প্রস্তাব নাই, কারণ ওখানে বিএনপি ঠেকানোর ব্যাপার নাই। হ্যাঁ, বিএনপিকে কোথায় কোথায় ঠেকানো যায়, আমার ভাইয়ের কথাই কিন্তু আমি কিছুটা বুঝতে পারছি, যে টার্গেট করে করে বিএনপিকে এখানে এই অঙ্গটা সেটিয়ে দিতে হবে, ডাইনের বাইরের অঙ্গটা থেকে যাতে আর মাথা তুলে দাঁড়ানো যেতে পারে, নির্বাচনকে যাতে আরও প্রলম্বিত করা যায়, সেই জন্য এক গাদা সংস্কার প্রস্তাব, এবং প্রস্তাব তো প্রস্তাবই, এটাই মানতে হবে। যদিও আমাদের ভাইদের এই যে বললেন না 66 জন মারা গেছে, এটাও এক ধরনের ব্ল্যাকমেল। আমি ওই নিউজটা আমি ব্যাখ্যা করে দেখছিলাম, বাংলাদেশে প্রতিদিন গ্রামে গঞ্জে দুই পক্ষ মারামারি, ঘর ভাঙাভাঙি, দলাদলি, গোষ্ঠী, ব্যক্তি, এগুলো হয়। কিন্তু এই যে 66 জন, এটা নিয়ে আমরা গবেষণা করেছিলাম। গ্রামের দলাদলিতে, গ্রামের মারামারিতে দুই পক্ষের ভাইয়ে ভাইয়ে মুরগি নিয়ে, ধান নিয়ে, জমি নিয়ে, গরু নিয়ে, সেগুলো আপনি বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের কোন হয়েছে এগুলো হিসাবে চালাইছেন। আমি কয়েকটা, আমার এলাকারও একটা এরকম আছে, আমি যে সরাসরি বলতেছি। এই যে দেখেন কালকে মারা গেল এখানে, সেদিন মারা গেল সাম্য, বিএনপি, এগুলোর মনে হয় বিএনপি নিজেরা মারামারি করছে, এগুলো বলা যাবে না। না না না, অন্তকন্দল মানে না, সাম্যটা অন্তকন্দল না বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, সাম্যর কেসটা সেটাই বলছি। আজকে মানে প্রকাশ্যে, মানে মানি চেঞ্জারের 22 লাখ টাকা মালিককে গুলি করে, ঢাকা শহরে কোথায় আইন শৃঙ্খলা? এই সরকার আরও যে থাকবে, জুন পর্যন্ত থাকবে, জুলাই পর্যন্ত থাকবে, অগাস্ট পর্যন্ত থাকবে, কোনো সীমারেখা নাই, দিক নাই। আমরা এক গাদা সংস্কার প্রস্তাব দিয়ে দিছি, এবং কোথায় কোথায় বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিকে আটকানো যাবে, বাধা যাবে, ধরা যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো সুপরিকল্পিত হবে। না হলে আপনি শিক্ষা কমিশন কেন করেন নাই? না মেহনতি মানুষকে নিয়ে, শ্রমিকদের নিয়ে কেন কমিশন করেন নাই? না হলে আপনি কৃষকদের নিয়ে কেন কমিশন? তাদেরকে স্বাস্থ্য খাত নিয়ে যে নৈরাজ্য, স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য, চিকিৎসাহীনতা, বাংলাদেশের বাস্তবতায় লুণ্ঠন, এগুলো নিয়ে কোনো কমিশন আছে? এগুলো নিয়ে কারো সংস্কার প্রস্তাব আছে? বিএনপির আছে, কারণ বিএনপি গণমানুষের দল করে। এবং দেখবেন আপনি টার্গেট করে করে কোথায় কোথায় বিএনপিকে বাঁধানো যাবে, সমস্ত প্রক্রিয়া, এবং এই যে সমস্ত সংস্কার প্রস্তাব, সমস্ত সংস্কার প্রস্তাবে। আর কটাক্ষের কথা বলেন ভাই, আমার যত, এই যে মারামারির কথা বলেন, আমার যত কর্মী আছে, আমার যত কর্মী মামলা খাইছে, এই সমস্ত রাজনৈতিক দল নিয়ে এত কর্মী আছে, আপনি বলেন? আমার তো মরতেই পারে, তারাও তো নিজেরা মারামারি করে, প্রতিদিন আমরা খবর পাই। এবং আপনি জানবেন কিনা জানি না, এই 9 মাসের একটা সরকার, 9 মাসের, 9.5 মাসের একটা সরকার, মানে রন্ধ্রে রন্ধ্রে এখন আমরা দুর্নীতির খবর পাইতেছি আপনার। এই এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা যেখানে আছে ওইখানেই পাচ্ছে, এবং এমন কোনো বাংলাদেশের টেন্ডার নাই যেখানে তাদের হস্তক্ষেপ নাই। এখন কী বলবেন নতুন বন্দোবস্ত? আমার ভাইয়েরা, আমাদের সন্তানেরা, এরা বলে, আমরা শুনি, এদের সাথে আমরা বাতচিত করতে গেলেও মানুষ বলে যে এদের সাথে এই ধরনের কথা কেন বলে। বলবো না। এখন কবে নির্বাচন হবে শোনেন, কোনো সমস্যা না। এই যে সংস্কার প্রস্তাব আস্থায় নেওয়ার ব্যাপার, আন্দোলন বিএনপি করে নাই, কত শত শত আন্দোলন হয়েছে, বাপের দাদার আমলের আন্দোলন, যৌক্তিক আন্দোলন, অযৌক্তিক আন্দোলন সব আছে। ইশরাক হোসেন শাহ সমর্থকরা নেমেছে, হ্যাঁ, 4 দিন 5 দিনের আন্দোলন, টার্বুলেন্ট একটা পরিস্থিতি হয়ে গেছে দেশে। হ্যাঁ, এবং সরকার নড়ে চড়ে বসে, বিএনপি আন্দোলন করছে, হ্যাঁ, নানান ধরনের ব্যাপার। আমরা তো সেটা প্রত্যাহার করেছি, তারপরে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। এটাকে তো আপনি পজিটিভলি দেখবেন, হ্যাঁ, একটা অ্যাড্রেস করবেন, আলোচনা করবেন। আপনি বিএনপিকে সময় দেন না। আপনার এনসিপির সভাপতি, একটা নতুন দল, হ্যাঁ, এখনো নিবন্ধন পায় নাই, পাবে, হ্যাঁ,
তিনি আপনার এখানে যায় আর আসে, তাকে আপনি বলেন সংস্কার কি মানে আপনি পদত্যাগ করবেন, তারপরে আপনার উপদেষ্টা বলে যে প্রধানমন্ত্রী হবে এই নাহিদ ইসলাম। কোথায় এটা কি? এটা কি না না প্রধান উপদেষ্টার কি প্রেস সচিব উনি বলেছেন, শফিকুল ইসলাম, হ্যাঁ বলেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমাকে তো বলে নাই, আমাকে বলেছে বিএনপির কাউকে বলেছে? বলেনি। পক্ষপাতিত্ব। ভাই একটা কোশ্চেন করে, আপনি কিছু মনে করেন না? শিওর বলেন। আপনাদের দলের যারা রাজনীতি করে তারা কি কখনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখে? কেন দেখবে না? কেন দেখবে না? ওই প্রক্রিয়াটা কেন দেখবে না? কেন থাকবে না? কি বলেন আপনি? আচ্ছা শোনেন, আপনি একটা কথা বলেন, এই যে আপনি তার মানে পরিবারতন্ত্রের কথা বলছেন, এই তো পরিবারতন্ত্রের কথা বলছেন। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র, এই উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র কি বিএনপি একা করেছে? আপনি উৎখাত করে দিচ্ছেন এক কথায় পরিবারতন্ত্র। তারেক রহমান কি নতুন কি ভাইসা আসছে? আমেরিকায় নাই, ভারতে নাই, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সেখানে তো আপনাদের শ্রীলঙ্কা, সীমা বন্দর, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, আপনাদের মতো এখানে তো বিএনপি কে কেউ টার্গেট করে না। বিএনপি টার্গেট না ভাই, কোন দলে নাই? কংগ্রেসে আছে, কোথায় নাই? এখন আপনি বাংলাদেশে ভাই আমি একটু বলি না, বলবেন আপনি? আমার কথা আমি শেষ করি, আমার কথা শেষ করি। দিনে রাতে টার্গেট বিএনপি, হ্যাঁ, এবং তারেক রহমান একমাত্র টার্গেট। এবং তারেক রহমানের হাত পা বেঁধে দিতে হবে। তারেক রহমান এখানে কি কি তন্ত্র, এখানে পরিবারতন্ত্র, এটা তন্ত্র, ওটা। এই লোকটা, এই মানুষটা যে নিপীড়নের শিকার হয়েছে, যে কষ্ট করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, আর কে করলো? জিয়া পরিবার যে ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশে, কে করেছে? হ্যাঁ, খালেদা যে কি পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে আসছে, গৃহবধূ ছিল, লড়াই করেছে। এই জামাত, আওয়ামী লীগ 86 সালে এরশাদকে বৈধতা দিয়েছে নির্বাচন করে। আপসীন বিএনপি কখনো 111 বেগম খালেদা জিয়া, এইবার বেগম খালেদাদের মৃত্যু দশা, জিম্মি দশা, একটা রাজনৈতিক দল। আর কত আত্মত্যাগ করতে হবে আপনি বলেন? আর কত স্যাক্রিফাইস করতে হবে? কোথায় বিএনপি কবে গণতন্ত্র বিরোধী ভূমিকা পালন করেছে বলেন? আপনি সেই বিএনপিকে সেটে দিবেন। টার্গেট আওয়ামী লীগ তো নাই, শেষ, আসবে না। বিএনপিকেও কীভাবে বোতলে ভরবেন? এখন আপনি একটু ক্ষমতার মজা পেয়েছেন, সেই মজাটা এনজয় করছেন। এখন দিনে দিনে আপনি বিচার নিয়ে সংস্কার নাই, আপনার শিক্ষা নিয়ে সংস্কার নাই, আপনার স্বাস্থ্য নিয়ে কোনো নাই, আইন শৃঙ্খলা ভয়ানক অবনতি, সেটি নিয়ে আপনার মাথা ব্যথা নাই, অর্থনীতি একেবারে রসাতলে গেছে, সেটি নিয়ে মাথা ব্যথা নাই। হ্যাঁ, আপনি আছেন বিএনপির মানে নির্বাচন কবে হবে সেটা নিয়েও আপনার কোনো মাথা ব্যথা নাই, কোনো সমস্যা না। তিনটা বিষয় সরকার যদি অ্যাড্রেস করতো, আমরা সংস্কারের বিরোধিতা করিনি, কখনো করিনি। আমরা প্রধান উপদেষ্টার সাথে একমত, সংস্কার কমিশনের সাথেও একমত হয়েছি। সব বিষয়ে আমি একমত হবে এটা আপনি কীভাবে আশা করেন? ওনারা একটা সীমারেখা তৈরি করে দেবেন, সংস্কারের একটা টাইম লাইন করে দেবেন, বিচারের একটা টাইম লাইন করে দেবেন, যদিও বিচারের কোনো সময়সীমা হয় না, আর নির্বাচনের একটা টাইম লাইন এবং আপনি রোড ম্যাপ দিয়ে দেবেন, শেষ। তাহলে কেন আপনি দিচ্ছেন না? কেন আপনি ঘনীভূত করছেন? আপনি গ্রামে যান, একটা মানুষ বিশ্বাস করে কিনা যে নির্বাচন কবে হবে, জুনের মধ্যে হবে? প্রত্যেকটা মানুষ প্রশ্ন করে। প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন গ্রামে থাকি, মানুষের সাথে কথা বলি, সবার একই প্রশ্ন যে ভাই নির্বাচন হবে তো? কেন আপনি মানুষকে অনিশ্চিতের মধ্যে রেখেছেন? কেন অবিশ্বাসের মধ্যে রেখেছেন? আপনি নিজে কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে নির্বাচন ঠিক সময় হবে? আপনিও অনিশ্চয়, আমি জানি, সকল মানুষ। এটা আপনি রেখেছেন, কেন রেখেছেন? এখানেই কিন্তু, এখানেই প্রশ্ন। আদিব, আমরা যে প্রশ্নটি আনছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই পরিবারতন্ত্রের কথা বললেন, বা আরও একটি বিষয় সেটি হলো যে বিএনপি আপনাদের উপরে যেটি পেশি শক্তির কথা আমি বলেছিলাম সাংগঠনিক শক্তি হিসেবে, আপনি সেটাকে সেভাবে বললেন। তো এগুলো তো রাজনীতির মাঠের, আমি যেটা বললাম যে আপনি যেহেতু দল হিসেবে আপনার নবীন, রাজনীতির মাঠে তো এই জায়গাটা এক ধরনের থাকেই। বিএনপি বড় দল, তাদের কর্মীও বেশি, কিন্তু এটাকে আসলে অনেকের চোখে মনে হচ্ছে যে এনসিপি সরকারের কাছ থেকে এক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, বা সেই সুযোগে অনেকগুলো আইন করে নেওয়ার। আমি আপনার কাছে যৌক্তিকতা জানতে চাই যে আপনারা তরুণ যে প্রজন্মটা এই জুলাই অভ্যুত্থানের পেছনে ছিলেন, এই ব্যাপারে কেউ দ্বিমত নাই। বিএনপির নেতাকর্মী তো সবচেয়ে বেশি সমর্থকরা পেছনে নেমেছিল এখানে, কিন্তু আপনাদের মেধাও আছে সেখানে। আপনি বলেন তো, সরকারের আইন করে কি কোনো দলকে এস্টাবলিশ করা যায় কিনা সরকারকে কাজে লাগিয়ে? না, এখানে আপনি সরকারকে কাজে লাগিয়ে আইন করতে পারবে কিনা বিষয়টা সেই জায়গাটা না। এখানে একেবারে খুব বেসিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। আমাদের এখানকার স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ গত 54 বছরে যে মূল সমস্যাটা যেটা হচ্ছে, সেটা শুধু সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি।
মানে এই সিস্টেমটা না ধারানোর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। গত 15 বছরে বিএনপির যে 4700 গুম খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জামাত ইসলামের যে 500 যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং কি একটা রাজনৈতিক দল হিসাবে তার যে সভা সমাবেশ করার যে ইয়াটা দেয় নাই, এর অধিকাংশ জিনিসই সাংবিধানিকভাবে বৈধ করেই করছে। আপনি বিএনপি প্রোগ্রাম করার অনুমতি চাইছে, বলছে জননিরাপত্তার সমস্যা, অনুমতি দেওয়া যাবে না। তাহলে এই যে আমরা যে জায়গাটা অ্যাড্রেস করছি, যে একটা রাষ্ট্রর জায়গা থেকে কে ক্ষমতায় আছে আর কে ক্ষমতায় নাই, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কে প্রাইমারি শিক্ষক, কিংবা কে রিক্সা চালক, কিংবা কে হচ্ছে আপনার কোন পজিশনে আছে, আইন শৃঙ্খলার সাথে জড়িত কিনা, এই ধরনের কোনো ধরনের প্রশ্ন করা ছাড়া যখন একটা নাগরিকের বেসিক মৌলিক অধিকারের বিষয় তার নিশ্চিত দিবে, তাকে সিকিউরিটি দিবে, তার জীবিকার নিশ্চয়তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, সেই একটা রাষ্ট্র চাচ্ছি। কারণ আমাদের এখানে যেটা হয়েছে যে 54 বছরে আমরা সেই রাষ্ট্রটা করতে পারি নাই। এখানের বিচার বিভাগ, এখানের প্রশাসন, এখানের পুলিশ, এখানকার দুদক বলেন, এখানকার প্রত্যেকটা থানা, একটা নাগরিক যখনই তার কাছে সেবা পেতে যায় তখনই তাকে আগে জিজ্ঞেস করে তার পজিশন কি, তার পেশা কি, তার দলীয় পরিচয় কি। এই যে তাকে এই ধরনের মাধ্যমে তার যে মৌলিক যে অধিকারটা নিশ্চিত করতেছে না, সেই জায়গায় কিন্তু আমরা বলেছিলাম যে এমন কিছু সংস্কার দরকার। কে সরকারে আছে, কি বিরোধী দল আছে, এই কোশ্চেন আমার কাছে আসবে না। আমি বিরোধী দল করতে পারি, কিন্তু আমি যখন রাষ্ট্রেরকে প্রশ্ন করব, রাষ্ট্রের ক্ষমতাসীনকে প্রশ্ন করব, তখন যে আমাকে রাতের আধারে তুলে নিয়ে যাবে না, আমাকে যে গুম করে ফেলবে না, কিংবা আমার সমালোচনাটাকে প্রধানমন্ত্রীর সমালোচনা ধরে, কিংবা রাষ্ট্রপতির সমালোচনা ধরে মানে অবমাননাকর কটূক্তি করার ফ্রেমে ফেলে যে আমার অধিকারটা যে খর্ব করবে না, সেই রাষ্ট্র জায়গাটা আমরা পরিবর্তনটা চাচ্ছি। এখানে দেখেন এই জায়গাটাই কিন্তু মূলত আমাদের পরিবর্তনটা চাওয়া। এখন সেটা এই রাষ্ট্র করে দিয়ে যাবে, আমরা তো এই রাষ্ট্রর মানে রাষ্ট্রীয়ভাবে যে সরাসরিটা আপনার এই সরকার করে দিয়ে যাবে বিষয়টা না। আমরা কিন্তু সেখানে পদ্ধতিটা বলছি। পদ্ধতিটা হচ্ছে আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি একটা গণভোট দেন, জনগণ আপনার কি মতামত দেয় সেটা দেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমাদের যে বিদ্যমান ব্যবস্থা, মানে এখানে সমস্যা যেটা হচ্ছে যে আপনি একটা এলাকায় এখানে ভোট কয়ভাবে প্রভাবিত হয়, 10 থেকে 15% ভোট প্রভাবিত হয় এইভাবে যে ক্ষমতায় যে আসবে আমি তাকে ভোট দিব, আমার ভোটটা নষ্ট করব না। এলাকায় যে বেশি লোক নিয়ে শোডাউন দিতে পারে, প্রতিপক্ষকে ভয় দেখাতে পারে, থানার পুলিশকে ম্যানেজ করতে পারে, সেটার দ্বারা একটা ভোট প্রভাবিত হয়। তাহলে আমাদের বিদ্যমান যে সিস্টেম আছে, সেই সিস্টেমে দেখা গেছে যে আপনার সর্বোচ্চ 35 থেকে 40% সমর্থন নিয়ে সে রাষ্ট্রের বলা চলে 95% ক্ষমতার মালিক হয়ে যায়। এবং যারা যে এলাকার এমপি হয়, ওই এলাকার শুধু এমপি হয় না, ওই এলাকার মালিক হয়ে যায় তারা। ফলে আমরা এখানে কিন্তু বলছি যে যারা আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হবে, তারা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারবে না। এটা একটা মৌলিক সংস্কারে বলছি। তাহলে দেখবেন যে যখন এখানে এমপি হওয়া লাভজনক পেশায় পরিণত হবে না, তখন কিন্তু এটার জন্য কিন্তু আপনার ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা কিংবা খুনাখুনি পর্যায়ে কিন্তু এই জিনিসটা আর যেত না। এই বিষয়গুলো তো মৌলিক সংস্কার। এটা যদি রাষ্ট্রের এতদিন পরে 54 বছর পরে এসে এইটার বিষয়ে যদি কারো আপত্তি থাকে কিংবা চিন্তা করে যে না এটা শুধু বিএনপিকে টার্গেট করছে, এটা জিয়া পরিবারকে টার্গেট করছে, বরঞ্চ আমরা মনে করি জিয়া পরিবারের যে স্যাক্রিফাইস, খালেদা জিয়ার যে বাংলাদেশের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসকে আরও বরঞ্চ অসম্মান করা হচ্ছে। বরঞ্চ মনে করা হচ্ছে যে এই জিয়া পরিবারকে সামনে রেখে তাদের সমস্ত সংস্কার প্রস্তাবনা 10 বছর প্রধানমন্ত্রী থেকে 1 বছর ক্ষমতা বিরতি দিয়ে সে আবার প্রধানমন্ত্রী হবে। কেন? আপনি যখন তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন, তিনি কি তার দলের একটা ব্যক্তিকে কি বিশ্বাস করতে পারতেছেন না যে বিএনপির চেয়ারপারসন হবেন? একটা ব্যক্তির উপর তার কি বিশ্বাসটা নাই? তার সহযোদ্ধার উপর বিশ্বাস নাই? তার সহযোদ্ধার উপর কেন তাকে একই সাথে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ধরে রাখতে হবে? না, এটা টার্গেট না, আপনি বিশ্বাসের জায়গায় বলেন। আমরা তো শুধু সরকারি দলে বলেন, আমি বিরোধী দলে বলছি যে প্রধান বিরোধী দল হবে। ধরেন আপনি বিরোধী দল জামাত ইসলাম হলো, তাহলে জামাতের বিরোধী দলের নেতা যে হবে, ধরেন ডক্টর শফিকুর রহমান হবে, তাহলে তাকে আরেকজনকে জামাতের আমিরের দায়িত্বটা দিয়ে যেতে হবে। এইটা বলছে। এটা তো শুধু বিএনপি না, এটা যে কোনো দলের জন্য, যে দলই ওই প্রক্রিয়া যাবে
তাদেরকে এই জায়গাটার বিষয়ে বলবো। আমি ছোট্ট একটা বিরতি নেব দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আমি যে প্রশ্নটি আদিব রেখেছিলেন আমি সেই প্রশ্নে শহীদুল ইসলাম বাবুলের কাছে আসতে চাই, তবে এর সঙ্গে আরেকটু ব্যাখ্যা চাই যে ঠিক এই মুহূর্তে আমি খুব সাধারণ কথা, এটা ঐক্য, যেই ঐক্য এত বড় এত কঠিন ফ্যাসিবাদকে সরাতে পারলো, একটি নির্বাচন প্রশ্নে কেন আপনারা একমত হতে পারছেন না, বা নির্বাচনের তারিখ চাচ্ছেন আপনারা, কিন্তু সরকারের হয়তো বা এক ধরনের ব্যাখ্যা আছে কেন পারছি না এখন জানি না, কেন পারছি না আসলে এটা আমাদের দুর্ভাগ্য, একটা হতভাগ্যা জাতি আমরা। আসলে বারবার আমাদেরকে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, যেই ক্ষমতায় যায় খুবই খারাপ জায়গা। হতে পারে আমারও ভুল এখানে, আমি জানি না, মানে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি। দেখেন কি আকাঙ্ক্ষা, বিপুল আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ইউনূস সাহেবকে আমরা আনলাম, যখন এনেছিলাম তখনকার প্রফেসর ইউনূস সাহেব আর সরকার, এখন সরকার কি এক? সমস্ত মানুষ সাপোর্ট করলো, আর্মি সাপোর্ট করলো, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই রাষ্ট্রের গণ অভ্যুত্থানের, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন। বিএনপি সাপোর্ট করলো, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, হ্যাঁ, আহত হচ্ছে, কনফ্লিক্ট তৈরি হচ্ছে। ওই যে আদিব যেটা বললো, বিএনপি কটাক্ষ করে, আচ্ছা বলেন কে কটাক্ষ শুরু করলো? আপনি প্রথম থেকেই বলা শুরু করলেন, আপনার মধ্যে কারো মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, এটা স্বীকার করেন আর না করেন, আওয়ামী লীগ তো থাকবে না, বিএনপিকেও বোতলে যদি ভরা যায় আমরাই তো কন্টিনিউ করব, আমরাই তো শাসন করব, আমরাই তো প্রজন্ম, আমরাই তো আন্দোলন করেছি, এটা কারো মধ্যে তৈরি হয়েছে, সকলের মধ্যে যদি নাও হয়, এবং এটাই সত্য। এবং এগুলো করতে যেয়ে একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে, জবরল অবস্থা আছে, যেটা বাস্তব না, যেটা অনিলেবেনালা পারে নাই, যেটা এরশাদ সরকার পারে নাই, হ্যাঁ, সামরিক স্বৈরাচার পারে নাই। এখন আপনি অ্যাসাইনমেন্ট হাতে নিয়েছেন, দোহাই দিচ্ছেন সংস্কারের, কখনো বিএনপি সংস্কারের বিরুদ্ধে। ওই যে বললাম না, দুর্ভাগ্য আমাদের, একটা লোক ছিল ধূর্ত সোয়াল, ওই যে ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের সেই রাজনীতির মতো, শেখ হাসিনা, এগুলো করে পালাই গেছে। এখন আর এক দল আসছে, তারা খালি জ্ঞান দেয় আর তত্ত্ব দেয়, খালি তত্ত্ব দেয় আর জ্ঞান দেয়। এখন আমার ভাইরে চিন্তা করে না, এইটুক চিন্তা করে না, আত্মসমালোচনা করে না, যে যার ডাকে আমি তার পিছনে লক্ষ লক্ষ মানুষ আমরা জড়ো হলাম মাত্র 10 মাস আগে, তারা এখন ডাকলে 100 লোক আসে না। এই বিবেচনাবোধটা, এই আত্মসমালোচনাটা, এই চিন্তাটা কি তাদের আসে না? অনেক বাম দলও তো 100 লোকের বেশি নিয়ে করে, যারা তত্ত্ব দেয়। এটা তো বাস্তবতা, আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি গণপরিষদ, আপনি সেকেন্ড রিপাবলিক, আপনি 100 আসনে নারীরা নির্বাচন করবেন, মানে কত বায়বী অবাস্তব প্রস্তাব, হ্যাঁ। এবং এটা সরকার প্রধানকে, এই যে বললেন না বিদ্বেষ তৈরির কথা, কটাক্ষের কথা, আমার ভাই বললো আগে, কে কটাক্ষ শুরু করেছে? নৌকা, ধানের শীষ, 2 সাপের 1 বিষ, এনসিপির সমাবেশ থেকে কিশোরগঞ্জে কে কোথায় কি স্লোগান দিছে, এটাকে আপনি যদি স্পিড ধরেন হবে না। দুদুভাই কি বক্তব্য দিছে আমরা সমর্থন করি না, হতে পারে স্লিপ অফ টাং, এটা কন্টিনিউ করে নাই সে, এদের পক্ষেও সে ছাপাই গায় নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলে জিয়াবাদ রাখবো না, মুজিববাদ তো নাই। আপনি বলেন তো দেখি। আবার আজকেও সে বলে, প্রতিদিন কি অধ্যত্বমূলক কথা বলে, কত বয়স, কি অভিজ্ঞতা রাজনীতির, বলেন রাজনীতি কি একটা অভিজ্ঞতা লাগে না? এই যে একটা জীবন দিয়ে মানুষ একটা রাজনীতিবিদ হয়, এর মধ্যে ঝড় থাকে, ঝঞ্ঝা থাকে, জলোচ্ছ্বাস থাকে, ত্যাগ থাকে, শ্রম থাকে, জেল থাকে, রক্ত থাকে, ঘাম থাকে, শ্রম থাকে, এগুলো দেখে দেখে করে সে একটা জিনিস শিখে। এখন আপনি একদিনেই যদি একটা বিপ্লব করে নেতৃত্ব দিয়ে সব শিখে গেছেন, সব তত্ত্ব যদি আপনি দিতে থাকেন, সব জ্ঞান যদি দিতে থাকেন, এবং এটাই হতে হবে এই চিন্তাও যদি আপনার হয়ে থাকে, তাহলে তো এটার মধ্যে ফ্যাসিস্টের আর একটা নতুন বীজ রোপিত হয়ে গেছে আপনার অজান্তেই। কি বলবেন আপনি এগুলাকে? আদিব, আমরা একদম শেষ প্রান্তে, মানে ওভার হচ্ছে আমাদের। আপনার ভাই তো আসলে বলবে যে সমালোচনা করতেছে, সেটা না, সমালোচনা তো বললোই, বাক স্বাধীনতায় বিএনপি, আমাদের এখানে বিএনপি না বলতে শুধু আপনার আমাদের এখানে বিদ্যমান যে রাজনীতিটা চলে আসছে, এখানে যারা দীর্ঘদিন রাজনীতি করছেন তারা আসলে পার্টি পলিটিক্স করছেন, পিপল পলিটিক্সটা করেন না। কারণ পার্টির যে ডিসিশন থাকে, ওই সর্বোচ্চ ব্যক্তি যে সিদ্ধান্তটা নেন, এই সিদ্ধান্তের বাহিরে খুব বেশি তাদের যাওয়া আসার কোনো সুযোগ নেই। আমাদেরকে আপনার প্রায় প্রশ্ন করেন যে নতুন রাজনীতির ক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে আপনাদের একটা নতুন বিষয় বলেন, যেটা আমরা করছি, আমরা এখানে এটা মনে করি যে আমাদের এনসিপি আগামীর বাংলাদেশের সমন্বিত যেটা লিডারশিপ আছে, মানে একটা দলের ব্যক্তি
ব্যক্তি যখন দলের ঊর্ধ্বে উঠতে পারবে না, ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন, ব্যক্তিকে দলীয় ফোরামে এবং পিপলের সামনে যখন তাকে জবাবদিহিতা করবেন, সে যত বড়ই হয়ে যাক না কেন। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে আপনার নির্দিষ্ট একটা রেঞ্জের পরে তাকে আপনি মুখোমুখি করা তো পরের কথা, তাকে আপনি প্রশ্ন তুলতে পারবেন না, আনকন্ডিশন আনুগত্য তাকে আপনার দিতে হচ্ছে। ধরেন ভাই এখানে বলবে যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন, আপনি আগস্টের পরে 5ই আগস্টের পরে তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, যেটা স্থায়ী কমিটির সদস্য, 2 জন সদস্য বৃদ্ধি পেয়েছেন, ঠিক বলছি কিনা ভাই, 16ই আগস্ট সম্ভবত বা 11-তে। তো সেখানে তাদের দলীয় যে প্যাডের সিদ্ধান্ত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে 2 জনকে না না না, তারেক রহমানের সিদ্ধান্ত না ভাই এইভাবেই প্যাডে আসছে আপনার, আপনি নিউজ আছে, আপনি বাংলা নিউজ। না প্লিজ, আমি শিওর যে এইভাবে স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনীত কোনোদিন হয়নি, আমি শিওর করলাম আপনাকে, নিশ্চিত হয়ে বলছি। না এখন আসলে সময় শেষ, আমি এটা আমি পরে দেখবো, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এভাবে হয় না। এই যে ধরেন 2 জন সদস্য বৃদ্ধি পেল, তাহলে আপনার সিদ্ধান্তটা আসছে কোথা থেকে? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে। ভাই বলছেন যে পরিবারতন্ত্র অবশ্যই আছে, পরিবারতন্ত্র একদিন থাকবে, কিন্তু ধরেন বাবুল ভাইয়ের ছেলে, তার ছেলে পলিটিক্সে আসবে 5 মার্ক পাওয়ার পর থেকে তার পলিটিক্সটা শুরু হয়, অর্থাৎ 40 মার্কের পর থেকে। কিন্তু নতুন যে লোকটা পলিটিক্সটা করতে চায়, এটা ভাই এক্সপিরিয়েন্স, সে হয়তো ধরুন গণমাধ্যমে এটা স্বীকার করতে পারবে না, তাকে ওই 1 থেকে শুরু করতে হয়। 5 মার্ক রাজনীতির পেতে গেলে তাকে হচ্ছে অনেক কাঠখড় পোড়াইতে হয়। আপনার ধরেন আপনি পরিবারতন্ত্র তো শুধু ওই না, একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত পরিবারতন্ত্র আপনার হচ্ছে ধারাবাহিকভাবে এস্টাবলিশড হয়। আপনার গুরুত্বপূর্ণ জায়গায় আপনি ধরেন হচ্ছে এই যে তাদের অনেকই নেতাকর্মী যাদের অ্যাভারেজে 300-র উপরে মামলা, তাদের এখন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব ভাই বলেন, ইসাক সরকার বলেন, হাবিবুর নবী ভাই, সোহেল ভাই, প্রত্যেকের 200 থেকে 300-র উপরে মামলা আছে। কিন্তু আপনি সর্বোচ্চ মূল্যায়নের জায়গায় দেখেন, তাদের সর্বোচ্চ মূল্যায়ন যে গুরুত্বপূর্ণ 2 সিটির ক্যান্ডিডেট, তারা কাকে করতেছে, কোন পলিসিতে করতেছে, ডেডিকেশনের জায়গার থেকে। ইসাক সরকার 328টা মামলার আসামি, 12 বছর জেলে ছিল। আপনি তাকে দক্ষিণে কোথাও কোনো এখন আলোচনায় পাচ্ছেন না। কিন্তু ইশরাক হোসেনের রাজনীতি শুরু হয়েছে 40 মার্ক, 5 মার্ক পাওয়ার পর থেকে তার রাজনীতিটা শুরু হয়েছে। তাহলে এইটা হচ্ছে এই যে ধরেন আমরা বলছি যে আপনি অবশ্যই পরিবর্তন, সে তার যোগ্যতা দিয়ে আসছে, তাহলে 5 মার্কটা রেঞ্জটা এক জায়গা থেকে দৌড়টা শুরু হোক, এই জায়গাটা আমাদের মনে করি যে রাজনীতির একটা গুণগত একটা পরিবর্তন এই জায়গাটা দরকার আছে। সে যে বলেছে তারটা সব কথা আমি ফেলে দিতে পারবো না, যে ইস্যুটাতে সে বলেছে আমরা স্ট্রাগল করে এসেছি, বাংলাদেশের মানুষ শোনেন, বাংলাদেশের মানুষ, এটা গণতন্ত্রের দোষ হইতে পারে, ব্যক্তিত্ব দোষ হইতে পারে না। আপনি যে বেচারা এমপি ছিল, তার ছেলে সন্তান আগায় থাকে, গ্রামে যে জমিদার থাকে অঞ্চলের মধ্যে, তিনি দান করেন, সহযোগিতা জমি একদম খায়, ভোট তো তারই দেয় মানুষ। তো এখন আপনি যদি বলেন আমি কেন জমিদার হই নেই, এটা তো কি করবেন আপনি? এটা বাংলাদেশের সমাজ বাস্তবতা, এটা গণতন্ত্রের দোষ। মাথা গণনা করা হয়, মগজ গণনা করা হয় না, তাহলে গণতন্ত্রের সংজ্ঞাকে আপনার নতুনভাবে রূপিত করতে হবে। বাংলাদেশের উপমহাদেশের রাজনীতিতে পারিবারিক লিগেসি, এটা আপনি একবার উড়িয়েও দিতে পারবেন না। হ্যাঁ, এটা কিভাবে আপনি উড়িয়ে দিবেন? মানুষ যদি আপনাকে গ্রহণ করে, হ্যাঁ, আর একজনকে কিভাবে? সেই জন্য আপনার গণতন্ত্রটা কি? গণতন্ত্রটা হলো পরিশীলিত হতে হয়, শিক্ষিত হতে হয়, মানুষকে সচেতন হতে হয়, এর মধ্য দিয়ে হয়। এখন আপনি একদিনেই গণতন্ত্রকে একেবারে আগায় উঠে দিতে চাইলে গোলটা বাদে। আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এনসিপির যুগ্ম দর্শক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব একটি কথা বলেছেন যে বাংলাদেশে পার্টি পলিটিক্স হয়, পিপল পলিটিক্স হয় না। আমি জানি না বাংলাদেশের মানুষও এই কথাটি বোঝে কিনা। যেটি আমেরিকা বা যুক্তরাজ্যে সম্ভব, ইউরোপে সম্ভব, সেটি কি বাংলাদেশে সম্ভব কিনা, যে পিপল পলিটিক্স এবং পার্টি পলিটিক্স এই দুটোকে ডিফারেন্সিয়েট করা। এই ডিফারেন্সিয়েটের জন্য বাংলাদেশের ভোটারকে ও এটা বোঝার মতো শিক্ষার জায়গায় নিতে হবে। শিক্ষা কমিশনের কথা বলছিলেন শহীদুল ইসলাম বাবুল। আমার মনে হয় শিক্ষাকে একমুখী করা এবং যেই শিক্ষা মানুষকে সৃষ্টিশীল করতে পারে সেই শিক্ষার দিকে আসবে।
আরেকটি কথা বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, শহীদুল ইসলাম বাবুল আপনি কৃষি কমিশনের কথা বলছেন। কৃষিকে জাপান যেভাবে গুরুত্ব দেয়, বাংলাদেশের সাথে জাপানের খুব চমৎকার সম্পর্ক আছে, সেই জায়গাগুলো গুরুত্ব দেওয়া। নিশ্চয়ই আগামীতে যে সরকার আসছে তারা এগুলো ভাববে। যে শহীদুল ইসলাম বাবুল বললেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই বিএনপি এভাবে চিন্তা করবে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসুক এবং সেই সরকার শিক্ষা, স্বাস্থ্য থেকে সব কিছুতে বাংলাদেশের ভোটারকে যেন তাদের ব্রেনের মধ্যে বা মগজের মধ্যে সংস্কারটা তৈরি করে, যাতে আমাদের আইন করে সংস্কার করতে হয় না। এই প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।